স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় ৪০ কোটি বই ছাপাতে এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেওয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা। এনসিটিবি বলছে এবার রিটেন্ডারের সময় না থাকার সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে ২ টাকা ৬১ পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন ৩ টাকা ৬৫ পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৩ টাকা ১১ পয়সার বিপরীতে ৩ টাকা ৪৮ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি ২ টাকা ৪৭ পয়সার বিপরীতে ৩ টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে ২০.০১%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে ২১.২৩% এবং দাখিল ও কারিগরিতে ১৯.৮৩% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর, ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে ৬০০ কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এইভাবে বাজার দর মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার ১-২% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা ১৯-২০ পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। ১,৩০,০০০ টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। ১,৪০,৪২ ধরেও আমরা টেন্ডার প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা ১,৫৬,৫৮ হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, সেই সাথে কমছে দাম। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বরিশালের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে শীতের সবজিতে বাজার ভরে উঠেছে। কমেছে কাঁচামরিচ ও ধনেপাতার দাম। খুচরায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকা আর ধনেপাতার দাম ৬০ টাকা কেজি। তবে অপরিবর্তিত রয়েছে বেগুন ও গাজর সহ বিভিন্ন সবজির দাম। তবে পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের পার্থক্য কিছুটা বেশি, যদিও এর জন্য পরিবহন ব্যয় ও পণ্য নষ্ট হওয়া সহ নানা অজুহাত দেখাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। ঠাকুরগাঁওয়ে কমেছে সব ধরনের সবজির দাম। ফুলকপি কেজি প্রতি ৩২ থেকে ৩৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা এবং লাউ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৭৫ টাকা, গাজর ৭০ থেকে ৭৫ টাকা, শিম ৪০ থেকে ৪৫ টাকা, বেগুনের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি। এদিকে রাজধানীর বাজারেও সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করছে। প্রায় সব ধরনের সবজিতে দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। আজকে সবজির বাজার কম, অর্থাৎ বাজার পাইকার পত্র কম, এই জন্য কম, আমদানিও বেশি। লতি মুকামেতে কিনেছি ৪৫-৪০, এখন লতি বেচতেছি ৩০ টাকা কেজি। শালগম প্রতি কেজিতে ১০ টাকা কমছে, মূলা প্রতি কেজিতে ১০ টাকা কমছে, আর কপি প্রতি ২০-৫ টাকা করে কমছে। সবজির দাম যত আমদানি বাড়বে তত দাম কমবে। সবজির বাজার দর সম্পর্কে জানাতে ঠাকুরগাঁও এবং রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। যুক্ত হচ্ছে নবীন হাসান এবং রিফাত তাসনুভা। শুরুতেই চলে যেতে চাই নবীন হাসান, আপনার কাছে। ঠাকুরগাঁয়ের বাজারে সবজির দরদাম জানতে চাই, সেই সাথে একটু পাইকারি এবং খুচরা বাজারে ঠাকুরগাঁয়ে কি অবস্থা সে সম্পর্কে বলবেন। ধন্যবাদ রেদওয়ান। আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও জেলার যে সবচেয়ে বড় পাইকারি বাজার, এটিকে ঠাকুরগাঁও কলেজ পাড়ায় অবস্থিত এটি, এবং এটিকে আড়ত বলা হয়, সবজি আড়ত। এখানেই কিন্তু ঠাকুরগাঁও জেলার যে বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা তাদের যে উৎপাদিত পণ্য সেটি কিন্তু নিয়ে আসে, এবং এখানে সকাল থেকেই বেচাকেনা শুরু হয়।
কৃষকেরা তাদের যে সবজি সেটি কিন্তু পাইকারি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। তবে আমি সকাল থেকেই এই বাজারে অবস্থান করছি। আমি কৃষক, ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। এখানে আমাদেরকে কৃষকেরা যেটি অভিযোগ করছেন যে তারা যে তাদের পণ্যটি এখানে নিয়ে এসে বিক্রি করেন, তারা কিন্তু যে ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা বলছে যে তাদেরকে কিছুটা কম দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। অন্যদিকে ক্রেতারা যেটা আছে, ক্রেতারা বলছে যে এখানে যে পাইকারি দামে যেই সবজিগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে 15 থেকে 20 টাকা, অনেক ক্ষেত্রে 30 টাকাও কিন্তু বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। তার মানে হলো যে কৃষক যে দামে বিক্রি করছে ক্রেতারা কিন্তু সেই দামে পাচ্ছে না। খুচরা বাজারে গিয়ে একটা বড় ব্যবধানে তাদেরকে কিনতে হচ্ছে, এটি অভিযোগ করছেন ক্রেতারা। ক্রেতাদের দাবি, তারা বলছেন যে সরকার যদি বাজার মনিটরিং করে এবং নিয়মিত তদারকি করে তাহলে কিন্তু যে ভোক্তারা তারা কিন্তু কম দামে তারা পণ্য কিনতে পারবে এবং তারা কিন্তু ন্যায্য দাম পাবে, ন্যায্য দামে ক্রয় করতে পারবে। তবে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ে কিন্তু জেলা প্রশাসক একটি উদ্যোগ নিয়েছে, কৃষকের বাজার নামে একটি বাজার চালু করেছে, যেখানে কৃষকেরা সরাসরি গ্রাহকদের ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবে কৃষকরা, এবং ক্রেতারাও কিন্তু কৃষকের কাছে সরাসরি কিনতে পারবে। এইরকম একটা বাজার চালু করেছে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে এবং গত 2 সপ্তাহ ধরে সেটি চলছে। প্রতি শুক্র এবং শনিবারে সেই বাজারটি চালু হয় এবং এখানে কৃষকের বাজার নামে এটি পরিচিত এবং এটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁয়ে। সব মিলিয়ে রেদওয়ান, এই ছিল আমার কাছে সবজির সর্বশেষ অবস্থা সবজি বাজারে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো। কৃষকের বাজার জনপ্রিয় হলেও প্রান্তিক পর্যায়ে আসলে কৃষকরা ন্যায্য মূল্যে পাচ্ছে না। আপনার কথা শুনে আসলে তাই মনে হচ্ছে। চলে আসতে চাই ঢাকায় আমাদের আরেক সহকর্মী রিফাত তাসনুভা আছেন। রিফাত তাসনুভা, আপনার কাছে জানতে চাই যে আমরা ঠাকুরগাঁয়ে আসলে সবজির দাম শুনলাম, কিছু ক্ষেত্রে সবজির দাম বেশি, কিছু ক্ষেত্রে কম। ঢাকায় আসলে সামগ্রিকভাবে কি অবস্থা দেখছেন আপনি? আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকায় এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম পাইকারি যে আড়ত রয়েছে কারওয়ান বাজারের সবজি সেখানে, এবং ঠিক এই মুহূর্তে আমি চলে এসেছি খুচরা বাজারে। আমরা যতটুকু দেখেছি পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে দামের কিছুটা তারতম্য রয়েছে। পাইকারি বাজারে আমরা দেখেছি প্রতি সবজির দাম বিশেষ করে শীতের যে সবজিগুলো রয়েছে, শীতের সবজি কেজিতে প্রতিটি দামই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, কিন্তু তারপরেও সবজির দাম ঊর্ধ্বগতি এবং অনেক ক্রেতারই হাতের নাগালের বাইরে। আমরা এখানে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলবো। সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম তো আসলে শীতকাল যেহেতু শুরু হয়েছে দাম একটু কমার কথা, কিন্তু এখনো কমেনি, দাম বেশি আর কি। উনি যেমনটি বলছিলেন যে শীতকাল প্রায় চলে এসেছে এবং শীতের সবজির দাম তুলনামূলকভাবে কম হওয়ার কথা থাকলেও এখনো কিন্তু সেভাবে কমেনি। এখনো সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেক সবজি খেতে পারছেন না বা কিনতে পারছেন না। আমরা একজন বিক্রেতার সাথে যদি একটু কথা বলি, এখানে অনেকজন বিক্রেতা রয়েছে, আপনি একটু বলবেন যে শীতের যে সবজিগুলো রয়েছে এগুলোর দাম কি পর্যায়ে আছে, এবং অনেক ক্রেতা বলছেন দামের ঊর্ধ্বগতি রয়েছে, কেন দামটি কমবে কবে আসলে, এবং দামের বাড়ার কারণটা কি? দাম আর কি কমবে? সবজি 1 কেজি বর্তমানে 50 টাকা 60 টাকা, এখানে ভালো মানেরটা, আবার ভিতরে 1 কেজি সবজি আমাদের এখানেই 30 থেকে 40 টাকা কেজি, তাহলে দাম আর কি কমবে? কাস্টমার যারা কিনতে আসে এরা চায় 1 কেজি 20 টাকা কেজি সবজির মান হোক, তাহলে ভালো। আমাদের এখানে আমরা বাছাই করে মাল রাখি, তাতে 1 কেজি 50 টাকা 60 টাকা, আর এই মানের এই নামের জিনিসের ভিতরে 1 কেজি 40-30, এই এর থেকে আর কি কমবো? কৃষককে তো বাঁচতে হবে। জি, আসলে যেমনটি কিছুক্ষণ আগে আমাদের আরেকজন সহকর্মী বলছিলেন যে কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না। এখানে সবাই আসলে নিশ্চিত করতে চান কৃষক যেন তার ন্যায্য দাম পান এবং বিভিন্ন হাত বদল হয়ে যে সবজিগুলো ঢাকায় আসে সেই হাত বদলের পরিমাণটা যেন কমে যায়, এবং একই সাথে যারা মধ্যস্বত্বভোগী যারা আছেন, অর্থাৎ পরিবহন খরচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, তারা যেন খুব বেশি একটা লাভ না করেন। সেই ক্ষেত্রে কৃষকও যেমন লাভবান হবে, সেই ক্ষেত্রে লাভবান হবে ভোক্তাও। আমরা যদি একটু খুচরা পর্যায়ে সবজির দামটা সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিই, তাহলে দেখতে পাবেন যে সবজি পাইকারি সবজি আড়তে মূলা বিক্রি হচ্ছে 30 টাকায়, সেই সবজি কিন্তু খুচরা পর্যায়ে 10 টাকা বেড়ে 40 টাকায় বিক্রি করা হচ্ছে। ফুলকপি প্রতি পিস আমরা দেখে এসেছি 30 টাকায় বিক্রি করা হচ্ছে, কিন্তু যখন বাজারের ভেতরে আমরা চলে এসেছি অর্থাৎ খুচরা পর্যায়ে তখন 40 টাকা। এবং এখানে একইভাবে কিন্তু বাজারে বিভিন্ন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি থেকে শুরু করে অন্য যে সবজিগুলা, সেই সবজিগুলোর দামের মধ্যেও কিছুটা তারতম্য রয়েছে। তারপরও বলা যায় যে প্রতি সবজির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমে এসেছে। তো এই কিন্তু ছিল রাজধানী কাঁচা বাজার থেকে আমার কাছে থাকা সবজির বাজারের সবশেষ খবর। একটি জিনিস বুঝলাম যে একটা সবজির বাজারে একটা মিশ্র অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কিছু সবজির দাম কমেছে, কিছু সবজির দাম আসলে কমেনি, ক্রেতারা সেই দামে কিনছে। ধন্যবাদ আপনাকে।
আজ 29শে নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে লড়াইয়ের মধ্য দিয়ে পঞ্চগড়কে পাক হানাদার মুক্ত করেছিল মুক্তিকামী জনতা। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের বাহিনী সারা দেশে আক্রমণ শুরু করলেও 16ই এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত থাকে। পরদিন এ জেলা দখলে নেয় হানাদাররা। তবে মুক্তিযুদ্ধের পুরো সময়কাল তেঁতুলিয়া ছিল মুক্ত। 1 নভেম্বর থেকে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাক বাহিনীর ওপর হামলা চালায়। 28শে নভেম্বর আক্রমণ হয় চারদিক থেকে। টিকতে না পেরে সৈয়দপুরের দিকে পিছু হটতে থাকে পাকিস্তানের সেনারা। 29শে নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদার মুক্ত হয়। এই দিন পাক বাহিনীর সাথে এই যুদ্ধে 48 মুক্তিযোদ্ধা সহ মিত্রবাহিনীর শতাধিক সদস্য প্রাণ হারান, আহত হন অনেকেই। দিবসটি উপলক্ষে সারাদিন রয়েছে নানা আয়োজন। তাপমাত্রার পারদ কমছে দেশের উত্তরাঞ্চলে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 11.3 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 9টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.4 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে। তবে বিকেল হতেই আবারও শীতের তীব্রতা বাড়তে থাকে। আগামী মাসের শুরু থেকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ 6% জমিতে 30,000 চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কীভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট 30,000 চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে, এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো 1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে জ্যামাইকায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। কাল থেকে শুরু হচ্ছে সেকেন্ড টেস্ট। সিরিজের প্রথম টেস্ট হারে অনেকটা অস্বস্তিতেই টাইগাররা। বোলিং ইউনিট স্বস্তি দিলেও টপ অর্ডারে বাজে পারফরমেন্স বাড়তি চাপ দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। সিরিজের সমতায় ফিরতে এই ডিপার্টমেন্টে ভালো করার কোনো বিকল্প নেই মিরাজদের। এদিকে অতীত কথা বলছে টাইগারদের বিপক্ষে। জ্যামাইকায় খেলা এখন পর্যন্ত 2টা টেস্টের মধ্যে একটিতেও জিততে পারেনি সফরকারী সাইড। সিলেটে অনুষ্ঠিত হবে এনসিএল টি20 ফরম্যাটের পুরো টুর্নামেন্ট। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ ঢাকায় হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিসিবি, জানিয়েছেন এনসিএল টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে বিপিএল এর 11তম আসরের উদ্বোধনী ম্যাচ
ম্যাচের জন্যই এনসিএল টি-20 ফরম্যাটের কোনো ম্যাচ রাখা হচ্ছে না মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সব জায়গায় কিন্তু একটা ভেন্যুতে একটা ম্যাচ, তখন আপনি প্লেয়ারদের কাছে চ্যালেঞ্জটা দিতে পারবেন যে সব কিছু ভালো হচ্ছে, পারফরমেন্স হচ্ছে না। 11 ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে প্রথমবারের মতো এনসিএল টি-20 ম্যাচ গড়াবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে। কথা ছিল আসরের কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়, তবে সেই সিদ্ধান্ত বদলেছে বিসিবি। প্রথম থেকেই স্কেজুয়াল করা ছিল আপনার 11 ডিসেম্বর শুরু হবে সিলেটে প্রথম পর্ব, ফার্স্ট রাউন্ডগুলি শেষ করে এক একটা টিমে 7টা করে ম্যাচ হবে, তারপরে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচটা ঢাকা হওয়ার কথা ছিল। তো আজকে শুনলাম যে এই জিনিসটা পুরো সম্পূর্ণ খেলায় সিলেটে শেষ করতে হবে। বাংলাদেশ সফরে আসা আইরিশ নারী ক্রিকেট দল 5 থেকে 9 ডিসেম্বর 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে সিলেট স্টেডিয়ামে। তার 2 দিন পর অনুষ্ঠিত এনসিএল টি-20-র প্রায় 15টা ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামের উইকেটে। এত ম্যাচের চাপে বিপিএলে মানসম্পন্ন উইকেট পাওয়া যাবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। উইকেটে পরপর যদি 4টা ম্যাচ খেলে ফেললেন একটা উইকেটে 2 দিনে, স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিক রাখা যায় না উইকেটের। আমরা সবসময় উইকেটের দোষ দিই যে বাউন্স ইভেন হয় না, স্পিনিং হয়, স্লো উইকেট হয়, এগুলি কিন্তু টোটালি কিন্তু আপনার ঠিক উইকেটটাকে মাঠটাকে আমরা কিন্তু ওইভাবে পরিচর্যা করতে পারি না। এনসিএল টি-20 দিয়ে লম্বা বিরতির পর মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে তামিম খেলবেন কিনা এখনো পরিষ্কার নয়। এই বিভাগের ক্রিকেটার সংখ্যা বেশি হওয়ায় চট্টগ্রামের হয়ে মাঠে নাও দেখা যেতে পারে তামিমকে। টি-20 নিজেকে মেলে ধরবে এবং নিজেকে তৈরি করার একটা বিরাট সুযোগ পাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। একটু পরে আরব আমিরাতে পর্দা উঠছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। অপর ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল। ম্যাচ শুরু হচ্ছে সকাল 11টায়। যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ গেল ডিসেম্বরেই সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে যুবা টাইগাররা। আফগানদের হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে চায় আজিজুল হাকিম তামিমের দল। পাশাপাশি যুব বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালোভাবে সারতে চায় যুবা টাইগাররা। বাংলাদেশ দলে এবার রয়েছে গেল এশিয়া কাপে খেলা 5 জন ক্রিকেটার। আফগানদের বিপক্ষে যা কিছুটা হলেও এগিয়ে রাখবে জুনিয়র টাইগারদের। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর হোয়াইট ওয়াশ নিয়ে চিন্তা ভাবনা করছে না বাংলাদেশ নারী দল। আপাতত দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই তাদের লক্ষ্য, জানিয়েছেন পেসার মারুফা। সিরিজের বাকি 2 ওয়ানডে সামনে রেখে ব্যাটাররা গতকাল অনুশীলন করেননি, তবে দলে যুক্ত হয়েছেন দিলারা। শনিবার থেকে শুরু হচ্ছে সেকেন্ড ম্যাচ। আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড রানের ব্যবধানে জয়। ব্যাটিংয়েও দেখা যায়নি কোনো ঘাটতি। এই পারফরমেন্স ধরে রাখলে বাংলাদেশ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়া বেশ কঠিন আইরিশদের জন্য। তবে এমন দাপুটে পারফরমেন্সের পরও এখনও হোয়াইট ওয়াশের ভাবনা নেই টাইগার্সদের। অথচ ভারত বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে সব ম্যাচই জিততে হবে তাদের। আমরা ফার্স্ট ম্যাচ অনেক ভালোভাবে জিতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ। তো ওটাতে আমরা জিততে পারলে ইনশাল্লাহ তারপর থার্ড ম্যাচ চিন্তা করব। তো এইভাবেই আমরা 1 বাই 1 চিন্তা করতেছি। ব্যাটিং বোলিংয়ে নজর কাড়লেও প্রথম ম্যাচে ফিল্ডিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো, হয়েছে ক্যাচ মিসও। তবে সেই ভুল দ্বিতীয় ম্যাচে শুধরে নেওয়ার চেষ্টায় টাইগার্সরা। আমাদের স্পিন অ্যাটাক বলেন, পেস অ্যাটাক বলেন, অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হচ্ছে একটু বলার একটু ছোটোখাটো মিস্টেকের কারণে যেগুলো আমরা ভুল করি, তো এইখানে আর কি ওরা রান বাইর করতেছে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খুব ইজিলি খুব ভালোভাবে কামব্যাক করব। প্রথম ম্যাচ হারের কারণে ফাইট ব্যাক করার লক্ষ্য থাকবে আইরিশদেরও, সেদিকেও নজর রাখছে টাইগার্সরা। বৃহস্পতিবার বিশ্রামে থাকলেও শুক্রবার অনুশীলনে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে মাঠে নামছে বসুন্ধরা কিংস। প্রথম দিকের ঘরের মাঠে কিংসের প্রতিপক্ষ বাংলাদেশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ একেবারে শেষ সময় দল গঠন করা চট্টগ্রাম আবাহনী। আজ বেলা 5:30টায় শুরু হবে ম্যাচ। পরিবর্তিত পরিস্থিতিতে নানা অনিশ্চয়তার মাঝে কিছুদিন পিছিয়ে হলেও শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবল। উদ্বোধনী দিনে মাঠে নামছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে মৌসুম শুরু করায় ওরা এখন বেশ আত্মবিশ্বাসীও। মৌসুমের প্রথম লিগ ম্যাচে কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। লাস্ট সিজনে ট্রেবল জিতেছে বসুন্ধরা, এবারও শিরোপা দিয়ে শুরু করেছে সিজন। লিগও একই টার্গেট দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অনেক দিন আগে থেকেই এফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, প্লাস আমরা চ্যালেঞ্জ কাপ খেলছি। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই।
আমরা চাই যে লিগের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে ইনশাল্লাহ। লম্বা সময় ধরে বসুন্ধরা কিংসের মেইন ম্যান ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিও। তিনি ছেড়ে গেছেন ক্লাব। তবে কিংসের অ্যাসিস্ট্যান্ট কোচ মাহবুব রক্সি বলছেন ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে ভাবতে চায় না তারা। ফুটবল নট এ ওয়ান ম্যান শো, ফুটবল ইজ টুগেদার অ্যান্ড টিম ওয়ার্ক। সেই দিক থেকে আমরা কে খেললো কে থাকলো না, আমরা আমাদের শক্তি, আমাদের টিম, আমাদের নতুন কোচ এসছে, আমাদের ফিলোসফি চেঞ্জ হয়েছে। প্রথম 2 বছর রবসন ইন্ডিভিজুয়ালি আমাদের অনেক ম্যাচ বের করেছে, তারপর থেকে রবসন আস্তে আস্তে আমরা ওইভাবে রবসনকে দেখি নাই। বসুন্ধরার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর লিগে অংশ নেয়ারই কথা ছিল না, তবে একেবারে শেষ মুহূর্তে তারা গড়েছে দল। তেমন কোনো বিদেশি প্লেয়ারও নেই। একজন বিদেশি ট্রায়ালে থাকলেও তিনি খেলতে পারবেন কিনা তাও নিশ্চিত নয়। বন্দরনগরীর ক্লাবটার আপাতত টার্গেট লিগে টিকে থাকা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে অন্তত 42 ফিলিস্তিনির। নুসেইরাত ক্যাম্পে বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন, আহত অনেকেই। এছাড়াও শহরের পশ্চিমে আবু দিয়া বেকারির পাশে 2টি বাড়িতে হামলা করে ইসরায়েল সেনারা। চলছে উদ্ধার কাজ। হামলা অব্যাহত রয়েছে উত্তর ও মধ্য গাজায়। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এদিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক সাক্ষাৎকারে গাজায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে এ সময় হামাসের বিরুদ্ধে লড়াই চলবে বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।